এক্সামের সময় মূলত দুই ধরনের জিনিস আছে, ঠিক আছে? তো এই একই জিনিসটা দুইবার না এসে দুই ধরনের শেখা উচিত বা তারও অধিক জানা উচিত, যেটা ভালো হয় সেটা ইয়ে করবো পরীক্ষার সময় অ্যাটেন্ড করবেন সেটা। তো আজকে বিভিন্ন ধরনের ফল শেখাবো, ফল অবশ্য দিয়েছি। আমরা একটু দ্রুত আগাবো, আমাদের দেখা যাচ্ছে অনেক সময় 2 সেশন 3 সেশন হয়ে যায়। হ্যাঁ, 40 মিনিটের সেশন এক একটা। তো আম আঁকতে গেলে আমি একটু সহজে দেখাই। প্রথমবার আমি যে বই দিয়ে গেছিলাম তার থেকে একটু সহজ একটা উপায় আমি পেয়েছি, সেটা আছে যদি সি আর টি দিয়ে লিখি, সি আর টি দিয়ে আমার আঁকা যায়। এখানে দেখেন, এটা তো টি, তাই না? এখন এটা সি, সি আর টি পাশাপাশি রাখে। তো সি আর টি তে হয়েছে নাকি? এই টিটা এই সি এর জন্য মাঝখান বরাবর হয়, আমারটাও একটু এক পাশে হয়ে গেছে, একটু মাঝখান বরাবর এরকম। এভাবে একটু বড় করে এখন এত ছোট অক্ষর করে, মানে সি লিখতে বলেছি তাহলে এখন ওই একটা লেটারের মতো লিখছেন। আমি তো এরকম এরকম ছোট করে সি দিতে পারতাম, তাই না? এই সি দিলেই তাকে নাম হয়ে গেছে, দেখছেন? আমি তো সবসময় বলি তুমি ডান সাথে বসতে পারো, এখানে মনে করেন আমি এখানে থাকতে তো আমার আড়াল পড়ে যাবে বারবার। আচ্ছা, এভাবে হয়েছে সি আর ডি। এবার দেখেন এখান থেকে জাস্ট এইভাবে ঘুরিয়ে এই এখান থেকে এইভাবে আসবে। অনেক অনেক ভাবে আঁকে, কিন্তু আমি এটা দেখলাম যে এটা এর থেকে সহজ আর হয় না। তো এইটা মোটার অংশটা ডাবল লাইন দিতে হবে। তবে একটা ব্যাপার কি, এই যে লাইন যখন টেনেছি, এই যে সিটা দিয়ে টিটা দিয়েছিলাম, তখন দেখা যাচ্ছে যদি মাঝখান বরাবর না হয়, মিডিল বরাবর না হয়, যদি যেদিকে সরে যায়, যদি বাম দিকে মনে করেন এই বরাবর হইতো, তাহলে পরের লাইনটা ডান পাশে টানতাম। যদি এই বরাবর হইতো তাহলে বাম পাশে টানতাম। হ্যাঁ, তো এইভাবে লাইন টানার পর এই মাঝখানে দেখেন একটা লাইন দেখা যায়, এই ড্রয়িংটা এটা ইরেজ করে ফেলতে হবে। এই বরাবর যেখানে আছে, যেটা আছে একটু ছোট করে দেন। এটা বেশি ভেতরে আসবে না, টিটা এসি এর মধ্যে বেশিটা আসবে না, অল্প একটু আসবে। কারণ টি এর এই নিচের এই অংশটা দ্বারা আমের বোটা বসেছে। এবার উপরের অংশটা একটু বড় হবে। এরকম। এরপর এই অংশটা ইরেজ করে ফেলবো। আর একটু কাজ আছে এখানে, নিচের অংশে এইভাবে একটা প্রথম বন্ধনী উপর দিকে ঘুরে থাকবে। না পারি না। হয়েছে। এবার পাতা আঁকবো। হ্যাঁ, পাতা আঁকতে গেলে এই অংশের মাঝখান বরাবর এইভাবে যদি ধরা হয় প্রায় নিচে অব্দি, এখান থেকে যদি এরকম ধরা হয়, এটা দিবেন না লাইনটা বোঝার জন্য যে কোন পর্যন্ত, এখান থেকে এইভাবে হালকা বাঁকা করে একটা লাইন টেনে নেবে। এইটা দিয়ে ফেলেন, এই অংশটা বাকি আছে, এইটা বেশি ভেতরে আসবে না।
পাশাপাশি লাইন হবে, যত নিচের দিকে আসবে তখন কাছাকাছি হয়ে যাবে, কাছাকাছি হয়ে একসঙ্গে মিশে যাবে। এরপর এই অংশটা ইরেজ করে নেবো, এখানে জোড়া ছিল লাইনটা, এখানে ইরেজ করে নেবো। এবং বোটার একটু অংশ দেখে, একদম এখান থেকে শুরু হবে না, একটু বোটার অংশ দেখে পাতাটা আঁকবো। এরপর পাতার শিরা উপশিরা গুলো দিব, কয়টা দিব, 4 5 6। এবার এটার মাঝখান বরাবর এইভাবে একটা করে লাইন টানবো, 4 5 6, এইভাবে, যেন খুব বেশি না হয়ে যায় আবার কমও হয়ে না যায়, এটা একটু খেয়াল করবেন। এরেজ করে দিলাম, এরপর কাটা শুরু করবো। কাঁঠাল আঁকার জন্য আমি সিটা অ্যাপ্লাই করবো, কিন্তু এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। যেমন এটা এটা সিটা লিখছি, কিন্তু এই নিচের অংশটা দেখেন একটু সামনের দিকে বাড়িয়ে দিয়েছি, তাই না? আগে ছিল এইরকম বরাবর, হ্যাঁ, এরকম লিখেছিলাম, তো এবার একটু এভাবে বাড়িয়ে দিয়েছি, উপরের অংশটা যেমন আছে তেমন থাকবে, কিন্তু এই অংশটা মনে করেন এইভাবে টেনে একটু লম্বা করে একটু বাড়িয়ে দিলাম, এরকম হয়েছে। এবার এই অংশটা এখান থেকে এরকম আলাদা করে দেখেন, এইভাবে এইভাবে মিশে দেবো। মানে জোর করে যেন মেশানো মনে না হয়, সহজে যেন মনে হয় দেখেন এইভাবে মিশিয়ে দিয়েছি। আলতো করে আঁকবেন, কারণ এই লাইনটা আমাদের ইরেজ করে তুলতে হবে পাট আঁকার সময়। অনেকটা আম উল্টাও হয়ে যায় এরকম, তাই না? আম যদি উল্টা করে দেখা হয় এরকম দেখায় অনেকটা। এরপর ঠিক একইভাবে ওটার অংশটা এখানে নেব, এইভাবে একটা বাঁকা লাইন এইভাবে আসবে, এভাবে দেখে এরকম। বেশি ভেতরে আসবে না। এটা আঁকার পর এই ভেতরের এই অংশটা ইরেজ করে ফেলবো, এটা। এরপর বোর্ডের সঙ্গে একটা ডাল সংযুক্ত করার জন্য একটু বড় করে, এটা অনেকটা টি এর মতো, যদি এই না থাকে তাহলে এই অংশটা টি এর মতোই ঠিক হবে। আর পাঁচ আঁকার জন্য শিরা এঁকে নিব।
মাঝখানে শিরাটা এভাবে দুই পাশে দুইটা পাতা দিবে এখানে। গোটাটা এমন একটু বড় করে দিবেন যাতে পাতাটা আঁকা যায় মাঝখানে, সেভাবে একটু গ্যাপ রাখবেন এই অংশ থেকে এই অংশের মাঝখানে। হয়েছে? এরপর দেখেন পাতার শেপটা এইদিকে গোলাকৃতি, কিন্তু এইদিকে এরকম হয়, এভাবে গোলাকৃতি হয়ে এইভাবে থাকবে। ঠিক বাম পাশেটা একইভাবে বিপরীত দিকে। রাখেন। এরপর এই যে লাইনটা রেখে যদি আমি কাটা এঁকে দিই তাহলে দেখতে ভালো দেখাবে না। হ্যাঁ, এই কারণে এই লাইনটা ইরেজ করে নেবে। ইরেজ করে নিলেও কিছুটা হলে আংশিক হলে বোঝা যায় ওর বরাবর এই কাটাগুলো দেবে। তবে যে যেমন বড় করে কাটা লেগেছে, কাটাটাও যেন সেরকম হয়, যেন কাঁঠালের তুলনায় কাটা বড় মনে না হয়, আবার ছোট মনে না হয়, এটা খেয়াল করতে হবে। এরকম। ঠিক আছে। ইরেজ করে না নিয়েও কাটা এঁকে দেখতে পারেন যে ভালো দেখাচ্ছে নাকি খারাপ দেখায়। হ্যাঁ, এই কারণে একটু ইরেজ করে নেন, আলতো হলেও বোঝা যায়। যদি পুরোটা মুছে নিলে যদি বুঝতে অসুবিধা হয়, অল্প একটু মুছে নেবেন, তারপর কাটা এঁকে নেবেন, তারপর আবার একটু অল্প মুছে নেবেন, কাটা এঁকে নেবেন, এইভাবে এঁকে নিতে পারেন। এই একইভাবে বাকি অংশটাও কভার করবো আমরা। হয়েছে কাটা দেওয়া? তাহলে পরবর্তীতে চলে গেলাম আপেল আঁকতে এবার, হ্যাঁ। তো আপেল আঁকতে গেলে আমরা টি লিখে নেবো, ঠিক আছে, এটাতেও টি এর ব্যবহার আছে। তবে টিটা আলতো করে এঁকে নেবো, আমাদের অপ্রয়োজনীয়, কিন্তু স্ট্রাকচার করার জন্য আমাদের টিটা এঁকে নিতে হবে। দেখেন, এই অংশের থেকে এই অংশটা একটু লম্বাটে দিয়েছি, এখানে যতটুকু আছে এখান থেকে এটা যতটুকু তার থেকে একটু লম্বা। তবে এটা খেয়াল রাখতে হবে এই দুপাশ যেন সমান হয়, এটা খেয়াল করতে হবে আমাদের। একটু ছোট বড় হয় হোক, কিন্তু যেন এক নজরে মনে না হয় যে ছোট বড় হয়ে গেছে।
তো নিচের অংশে আরো একটা লাইন দিতে হবে ছোট করে এরকম। সেটাও দুপাশে সমান হবে, ডান পাশে যতটুকু, বাম পাশে ততটুকু। এখন দেখ এখানে নিচের থেকে উঠবে, এখান থেকে এরকম এরকম হয়ে থাকবে। এবার এখান থেকে ঘুরে যে এইভাবে যাবে, এখান থেকে ঘুরে বাম পাশে আসবে এরকম। নিচের অংশ থেকে ঘুরে ওইভাবে মিশে যাবে। হয়েছে এরকম। এবার এই অংশ থেকে ঘুরে এখানে মানে নিচের দিকে এইদিকে বড়, এবার ঘুরে এদিকে নিচের দিকে ছোট হয়ে মিশে যাবে দেখেন। এবার এখানে আবার একটু ভেতর দিকে চলে যাবে এই লাইনটা এরকম। এখান থেকে যেমন এখান থেকে যেমন ভেতর দিকে গিয়েছিল, এখান থেকে একটু ভেতরে আসবে এইভাবে। ঠিক একইভাবে বাম পাশের অংশটাও। এটা দিয়ে নেওয়াতে দুপাশ সমান হওয়ার একটা প্রবণতা থাকবে, এই অংশটা সমান হওয়ার প্রবণতা থাকবে, তা নাহলে এলোমেলো হয়ে যেত। এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকলে একটা সময় আপনাদের কি দেওয়া লাগবে না, আপনারা সহজেই দেখা যাচ্ছে এইভাবে এগিয়ে চলতে পারবেন। দেখা যাচ্ছে এইভাবে আঁকলেন, এখান থেকে এইভাবে ঘুরিয়ে এইভাবে আঁকলেন। কিন্তু প্রথম দিকে একটু ফর্মের মধ্যে আঁকলে আপনাদের জন্য সুবিধা হবে। এভাবে আমি দেখাতে পারতাম, এইভাবে দেখাতে পারতাম, কিন্তু আপনাদের জন্য একটু কঠিন হয়ে যেত। এইটা আঁকা হয়ে গেলে এই যে টি লিখেছিলাম, টিটা ইরেজ করে ফেলতে হবে আমাদের। নিচের যে টি এর নিচে যে এটা এঁকে নিয়েছিলাম যে অংশটুকু, এটা ইরেজ করে ফেলতে হবে। এরপরে মাঝখানে একটু একটা গ্যাপ, ছোট একটা গ্যাপ তৈরি করতে হবে গোটা আঁকার জন্য, নিচের অংশে একটু এভাবে ঢুকে থাকবে। এখানে নিচের একটা অংশে একটা ফুলের মতো একটা অংশ থাকে, ফলের ফুল, সেটা নিচে এভাবে রেখে দেবো। এরপর আর একটা পাতা এঁকে শেষ করবো। এখানে লিখেছি তো, এখানে পর্যায়ক্রমে ওইটা লিখছি না।
এরপর লিচু আঁকতে গেলে দেখুন প্রথমে এরকম একটা অংশ এঁকে দেবো ছোট করে। এরপর এখান থেকে লিচুর যে ফর্মটা, মানে কাঁঠালে যেমন করে এঁকেছিলাম ঠিক এরকম আগে একটা ফর্ম করে নেব। এরকম নিচের দিকে একটু সরু হয়ে থাকবে, স্ট্রবেরি ফল আর লিচু একই ধরনের কিন্তু স্ট্রাকচারটা অনেকটা। এখানে পাশাপাশি দুইটা আঁকবো, তো দেখা যাচ্ছে একটা এরকম ভেতরে চলে যেতেই পারে, মানে পাশাপাশি যদি থাকে তখন তো সেক্ষেত্রে এরকম দেখা যায়, তাই না? এরকম দেখা যায়। তো আমি যদি এই অংশটা ইরেজ করে দিই, এই অংশটা ইরেজ করে দিই, তাহলে এই ফলটা পেছনে চলে যাবে। যদি এই অংশটা ইরেজ করে দিই, এই ফলটা পেছনে চলে যাবে। এখন যেটা বড় আছে তাহলে সেটা সামনে রাখবে এখানে। ঠিক আছে, এই দুটাই একই রকম করার চেষ্টা করেছি, বড় দেখাচ্ছে বাম পাশেরটা, তাহলে আমি এই অংশটা মুছে দিই। তাহলে সহজেই যে বড়টা সামনে আছে ছোটটা পেছনে আছে, হ্যাঁ। এরপর গোটার অংশ এঁকে নেবো পাশাপাশি দুইটা লাইন দিয়ে। ফল ছোট এই জন্য গোটাটা সরু হবে, বেশি করে মোটা না হয়ে যায়, ওটা খেয়াল করবে। আম, কাঁঠাল, লিচুর এই যে গোটা বা যে ডালের অংশ থেকে বেরিয়ে এসছে একই ধরনের করে আঁকতে হয়। এরপর পাতার অংশ আঁকবো। এবার পাতা এঁকে নেবো। আর কাঁঠালের কাঁটাগুলো যেভাবে এঁকেছিলাম, লিচুর কাঁটাগুলো ঠিক ওরকম। ঠিক আছে, ইরেজ করে নিতে হবে, যে আংশিক দেখা যায় সেটার উপর দিয়ে কাট। তবে আহ কাঁঠালের কাটার থেকে লিচুর কাঁটাগুলো আরো একটু ছোট করে দিতে হবে। ড্রয়িং বরাবরই যেন থাকে, তাহলে ভালো দেখাবে।
কভার করবে। পরবর্তীটাতে চলে যায়। আমার কাছ থেকে একটা পদ লিখে দিতে হবে। এটা ইউ এর মধ্যে লিখবে না উল্টা? হ্যাঁ। এবার নিচের অংশটা এখান থেকে যেমন ভাবে শুরু হয়েছে নিচের অংশটি একটু বড় হবে। ওটা নিচে যদি আমি দেখি এটা গ্যাপ রাখছি, জুড়ে দিচ্ছি না, দেখেন এটাও ইউ এর মতো, কিন্তু এর নিচের অংশটা একটু বড়, তাই না? নিচের অংশটা একটু বড় হবে উপরের অংশ থেকে। তবে এটা যেন আবার বেশি লম্বাটে না হয়ে যায়, আবার গোলাকৃতি না হয়ে যায়, এই দুটা দিকে খেয়াল করতে হবে। উপরে একটু জায়গা রাখবেন, পাতা আঁকতে হবে তো, এখানে এখানে এরকম জায়গায় একটু গ্যাপ রাখবেন। এবার এই অংশের হলো সেন্টার যদি এখানে ধরে নিই, তাহলে এই অংশটার একটা মধ্যবিন্দু ধরে নেবো এখানে, এই অংশটার মধ্যবিন্দু ধরে নেবো, তাহলে এভাবে তিনটা বিন্দু পাবো। এভাবে তিনটা বিন্দু পেয়েছি। আর এই অংশটাকে দুই ভাগে ভাগ করেছি, এটা পেয়েছি। এবার এই অংশটাকে দুই ভাগে ভাগ করেছি, এটা পেয়েছি। এই অংশটাকে দুই ভাগে ভাগ করেছি, এটা পেয়েছি। এবার আমাদের কাজ, দেখেন এখান থেকে এই যে ডান পাশে যে বিন্দু, এখান থেকে এইভাবে একটা লাইন টানবো, হালকা বাঁকা লাইন এইভাবে। দেখো, দুটোই যেন একই ধরনের হয় সেটা খেয়াল করতে হবে। এরপর আমাদের কাজ হচ্ছে এইভাবে দুইটা লাইন টেনে নেওয়ার পর এখান থেকে এইখানে মেশাতে হবে এইভাবে, এরকম। এবার ডান পাশেটাও ঠিক একইভাবে মেলাবো, কিন্তু এখানে মেলাবো, এর নিচের অংশে আঁকবো না, কারণ এই পাতাটার আড়ালে আছে এই পাতাটা, এই কারণে এইভাবে থাকে। এবার দেখুন এর পরের অংশে আবারও এরকম পাতা আঁকতে হবে, কিন্তু কিভাবে শুরু করবো? এখান থেকে উপরে একটা বিন্দু দিয়ে দিলাম, এই বরাবর উপরে একটা বিন্দু দিই, এভাবে। এখান থেকে এই উপরে একটা, এখান থেকে এই, তারপর আবার ঠিক একই ভাবে লাইন টানবো, কিন্তু নিচের অংশ থেকে উপরের অংশটা একটু ছোট হবে। এইটা যত বড় এঁকেছিলাম তার থেকে উপরের অংশটা ছোট করে আঁকতে হবে আমাদের, কারণ এখানে পাতা যত উপরের দিকে যায় তখন শর্ট হতে হতে থাকে, একটু ছোট হয়। তো একইভাবে এখান থেকে এখানে মেলাবো, এইভাবে মেলাবো, এখান থেকে এইভাবে মেলাবো, কিন্তু এখানে এই অংশে আঁকবো না, কারণ এটা এই পাতাটা আড়ালে। এরপর এইখান থেকে যেভাবে মেপে নিয়েছিলাম, এবার এখান থেকে এইভাবে পরিমাপ করে নেবো, এই বরাবর উপরে এক বিন্দু, এখান থেকে উপরে বিন্দু। তারপর ঠিক একইভাবে উপরের অংশে দুটো লাইন টানবো, কিন্তু সেটা প্রথম দ্বিতীয় তার থেকে একটু ছোট হবে তৃতীয় লাইনটা। তারপর ঠিক একইভাবে এখান থেকে এভাবে মেলাবো, এখান থেকে বেশ। একইভাবে উপরের দিকে যাবে, কিন্তু একটু উপরের দিকে যখন যাবে একটু ছোট হতে হতে যাবে।
এবার এইভাবে যখন কয়টা পাতা পেয়েছি, ছয়টা পাওয়া পাওয়া যাচ্ছে। এবার মাঝখান বরাবর এখান থেকে এইভাবে একটা দিয়ে শেষ করবে। এরপর নিচের অংশে একটা পাতা আঁকবো, ছোট করে এখান থেকে ঘুরে থাকবে এই বাম পাশে ঠিক একই ভাবে ঘুরবে। নিচের অংশ দেখেন এবার, এটাকে যদি আবার দুই ভাগে ভাগ করি, এটা পাই, এই অংশটাকে যদি দুই ভাগে ভাগ করি এরকম পাই, এই অংশটাকে এরকম পাই। এবার এখান থেকে এইভাবে রাখতে হবে, এইভাবে। এই ড্রয়িং করতে কি প্রবলেম হচ্ছে নাকি সহজে পারছেন? সহজ হয়ে গেছে না? এরকম বারবার প্র্যাকটিস করতে লাগলে আরো সহজ হবে। এখান থেকে এই বরাবর না, একটু উপরের দিকে এরকম বরাবর, এই লাইনটা দেওয়ার দরকার নেই, এখান থেকে একটা ই মতো লিখবো, ই, ই। এরপর এই অংশ থেকে এখানে মিলিয়ে দিই এইভাবে। হ্যাঁ, ভালো আছে। এরপর নিচের অংশটা এইভাবে, এইভাবে টানলে এম মনে হচ্ছে না? এম মনে হচ্ছে না? এরপর আমাদের বাকি আছে যে বডিতে কিছু স্ট্রাকচার থাকে, চোখের মধ্যে দেখা যায়, ওইগুলো আঁকতে হবে আমাদের। ওই দেখেন এই অংশটাকে এরকম কোনাকুনি ভাগ করতে হবে, মানে এই অংশে এরকম লাইন আনতে হবে এরকম কোলাজ করে, ঠিক আছে? এরকম এইভাবে থাকবে, এইভাবে। তো এইটার মধ্যে দেখেন এরকম করে ফেলতে হবে, ঠিক আছে? এগুলো কোলাজ ফেলতে হবে। তো এইভাবে টানলাম, এই অংশটাকে দেখা যায় কত ভাগে ভাগ হয়ে সমান দূরত্বে একটু বাঁকা, একদম সোজা নেই, একটু বাঁকা। হলো তিনটা লাইন পেলাম, চারটা, পাঁচটা, এইভাবে ছয়টা লাইন পেলাম। ঠিক একইভাবে বাম থেকে ডান দিকে নিচের দিকে যাবে লাইন গুলো। এরপর ওই যে আহ, স্থানের যে অংশগুলো থাকে সেগুলো বোঝানোর জন্য এভাবে দিয়ে দেবো। এই যেটা মাঝখান বরাবর আছে এভাবে থাকবে, ডান পাশটা একটু বাঁকা হয়ে থাকবে, বাম দিকে, এবার বাম দিকেটা ডান দিকে হালকা বাঁকা হয়ে থাকবে। বুঝেছেন? মাঝখানের গুলো সোজাই গেছি, বাম পাশেরটা একটু বাঁকা দিয়েছি, ডান দিকে মুখগুলো ঘোরানো।
আচ্ছা, এরপর আঙুর রাখবো। লম্বা আঙুর গুলো রাখবো, ঠিক আছে। ওই যে আনারসে যেমন করে রেখেছিলাম, প্রথমে যে ফলটা দিয়েছিলাম দেখেন সেরকম, তাই না? এটা ছোট দেখতে, আগে বড় ছিল এখন ছোট। হ্যাঁ। তো এটা দেখাচ্ছে মাঝখান বরাবর, যেটা ডান পাশে সেটা ডান দিকে হালকা, মানে বাম দিকে হালকা হেলানো থাকছে। দেখেন বাম দিকে হেলানো আছে কিনা, তাই না? এবার এটা বাম পাশে আঁকছি বলে এটার মাঝখান থেকে, এটা মাঝখান ধরবো, সেন্টার ধরবো এটা। ডান পাশটা হালকা বাম দিকে হেলানো আছে, এবার বাম পাশেরটা ডান দিকে হালকা হেলানো। এবার এটা তো বাম পাশে আঁকছি, দেখেন এইভাবে বেশি করে একটু হেলানো থাকবে। এখান থেকে এটা ডান পাশে আঁকছি বলে বাম দিকে হেলানো থাকছে। আর এরপর মোটা গুলো এঁকে দেবো, মোটার সাথে সংযুক্ত করে দেবো। এরকম। আচ্ছা, পাঁচটা এঁকেছি না, তাহলে এখানে দুইটার মাঝখান বরাবর তাহলে চারটে এঁকে নেবো, এই দুটার মাঝখানে একটা, এই দুটার একটা। আমি কাছাকাছি থাকি, হ্যাঁ, যেন দূরে না চলে যায়। এইভাবে দুটোর মাঝখান বরাবর এইভাবে যতটুকু আঁকা যায়। একটু দূরে। তাহলে দুইটা আঙুরের মাঝখান বরাবর রাখবো, নিচের দিকে হোক বা পাশাপাশি হোক সব এইভাবে। কিন্তু যখন যেটা দেখেন ডান দিকে আছে সেগুলো হালকা বাম দিকে হেলানো, আর যেটা বাম দিকে আছে যেগুলো সেগুলো বাম দিকে হেলানো, আর মাঝখানের গুলো তো সেইভাবে লম্বা লম্বা ভাবেই আছে। এটা খেয়াল করতে নেই, দেখেন এটা বাম পাশে ডান দিকে হেলানো, এইগুলো বাম পাশে, মানে ডান পাশে গুলো বাম দিকে হেলানো আছে এইভাবে। এটা যেন ছোট বড় না হয়, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। এরপর যে গ্যাপটুকু থেকে যাচ্ছে এটা ভরাট করে দেবে এইভাবে, মানে কয়েকটা আঙুরের মাঝখানে যদি গ্যাপ থেকে যায় সেটা ভরাট করে দেবে।
যতটুকু যেন আঙুলের মধ্যে যেন মানে এটা যে দাগ করছি এই অংশটা যেন চলে না যায়, আঙুলের বাইরের অংশটা ভরাট করতে হবে, ভেতরের অংশটা নয়। এগুলো থাকবে। তো পাতাটা একটু আলাদা, এখান থেকে এভাবে ঘুরে এসে এরকম ফাঁস কাটা হবে। এই জামগুলো রাখতে গেলে লিচুর মতো স্ট্রাকচার করে নিবি, প্রথমে একভাবে দিলাম, এরপর এইভাবে লাইন টেনে নিব। এই দেখেন ইউটা, মানে এরকম ইউটা এরকম হয় কিন্তু এটা এইভাবে থাকবে, এরকমই থাকবে উল্টা হয়ে। ছোট হয়ে গেছে, বড় করে এরকম। ঠিক একইভাবে পাশাপাশি আরো একটা আঁকি, সেটা দেখা যাচ্ছে একটা বেঁধে দিয়ে আর একটা দেখা যেতে পারে, কিন্তু যেটা বড় হবে সেটা সামনে রাখবো না। এরকম করে দিয়ে নেবো দুইটা। এই একের মধ্যে দুইটা মনে বড় বলেছে, দুইটার মধ্যে বাম পাশেরটা, তাহলে আমি এই অংশটা যদি ইরেজ করে ফেলি তাহলে ওইটা পেছনে চলে যাবে। ঠিক আছে, কিন্তু ওইটা কতটুকু রাখবো আমাদের বোঝার সুবিধার্থে আমি পুরোটা এঁকে নেব। এবার একটু বাইরের দিকে যাবে, একটু বাইরের দিকে, একটু দেখেন হালকা বাইরের দিকে পাকা করে দিয়েছি। এটাও তাই, একটু পাকা করে দিয়েছি এরকম। বাম পাশটা হালকা বাম দিকে বাঁকা, ডান পাশটা হালকা ডান দিকে বাঁকা। এবার মাঝখান বরাবর নিচের দিকে
এই লাইনটা দেওয়ার দরকার নেই, আমি বোঝার সুবিধার্থে দিলাম এখানে। এর ভেতরে না, নিচের অংশে গ্যাপ রেখে এখান থেকে এভাবে বড় করে, মানে এই অংশটাকে যদি 3 ভাগ করা হয়, তো অর্ধেকটা দূরে এরকম করে দিতে হবে। এটা দিলাম তো, এরকম। এরপর দেখেন এটা এইভাবে ঘুরে আসবে, এখান থেকে ঘুরে এসে এই আবার বাম পাশটাও ঠিক একই ভাবে এখানে মেলাবো, এখান থেকে এভাবে ঘুরে এসে আর একটা নাকের মতো দেখাচ্ছে, তাই না? আচ্ছা, আরো একটা অংশ আছে, এই অংশটা দিলে আর নাক মনে হবে না, তখন জানবে। দেখেন এইভাবে ঠিক একই ভাবে এখানেও মাঝখান বরাবর দিব। তো এখানে কি ভেবেছিলাম, এই বরাবর ভেবেছিলাম না, এরকম এই বরাবর। তাহলে এই অংশটাকে যদি 3 ভাগ করা হয়, তার মানে 2 ভাগ করা হয়, তাহলে অর্ধেকটা এরকম এখান থেকে আনুমানিক এরকম হবে, এরকম আছে হয়তো, এরকম। ঠিক আছে, এইগুলো এই ডট গুলো দেওয়ার দরকার নেই, বোঝার সুবিধার্থে দিচ্ছি এরকম। এরপর এখান থেকে ঘুরে এসে এই এখান থেকে ঘুরে এসে এরকম, তাহলে আমার এইটুকু দরকার হচ্ছে না, এভাবে আড়ালে চলে গেছে। এই যখন ডান পাশে আছি, বাম পাশেটা ভুলে যাবো, যেখানে ছিল এরকম ভেবে ভেবে আঁকতে হবে। এবার নিচের অংশটা, এই অংশটা যেমন দিয়েছিলাম, এখান থেকে নিচের অংশটা এভাবে দিয়ে দিই। একটা আড়ালে আরেকটা হয়ে আছে, মানে আড়ালে চলে গেছে আর কি। যদি আমি এখান থেকে যদি পুরোটা দেখতে পাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে, তাহলে দেখেন এরকম, এরকম দেখাবে কিনা। কিন্তু আড়ালে চলে যাওয়ার কারণে এই যে বিন্দুগুলো, এই বিন্দুগুলো রাখা যাবে না। তখনই এটা মনে হবে যে না, একটা পেছনে বা একটা আড়ালে একটা চলে গেছে। আর এবার ওটা হোক বা ডালের অংশ হোক, ঠিক একই ভাবে নিচের পাতাটা যেমন দিয়েছিলাম, জামরুলের পাতাটা সেভাবে আঁকবো, কিন্তু গঠনটা একটু আলাদা হবে। এরপর আমাদের হলো গ্রামীণ দৃশ্য।
জামরুল মনে হচ্ছে না নাকি? এরকম একটা জামরুল খেলে পেট ভরে যাবে। এরকম করবে কিন্তু ছোটবেলায় বলতে না স্যার ছোটবেলা অনেক আচ্ছা, আমি দৃশ্য আঁকার জন্য বোর্ডে একটা সারফেস তৈরি করে নেবো খাতার মতো, কিন্তু আপনারা পুরো পেজ জুড়ে আঁকবেন। নতুন একটা পেজ দেন। কি দৃশ্য কারণ আছে গ্রামের দৃশ্য, কিন্তু আহ, একটু উল্টা টাইপের আর কি। আগে কি করেছি, গাছ ঘর, বাম পাশে গেছি তো, আজকে ডান পাশে আঁকবো। আর নদীর অংশটা থাকবে বেশি। নদীর অংশ কম দেখিয়েছি না গত ক্লাসে, আজকে নদীর অংশটা বেশি থাকবে। পুরো খাতা জুড়ে রাখবেন। আমি কোন সাইজের পেপার নিয়েছি মনে করি, তো দুইটা সাইজ বলেছিলাম না, খাতাটা কিভাবে ধরতে হবে তাহলে? আমি বলেছি কিন্তু পুরো খাতা জুড়ে রাখতে হবে। দুইটা সাইজ বলেছিলাম, একটা এইভাবে লম্বাটে যেভাবে থাকে, একটা এইটা যদি ঘুরে যায় সেটা তখন এইভাবে থাকে। আমি এইটা নিয়েছি, এটা নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, মানে পুরো পেজ জুড়ে আসবে। এটা হলো ল্যান্ডস্কেপ সাইজ পেপার, ঠিক আছে? আর যদি লম্বা লম্বা ঘুরে থাকে তাহলে পোর্ট্রেট সাইজ। মানে আর্টের ভাষায় করলে আপনারা বুঝবেন না। মানে পেজ পেজ এইভাবে থাকে না আপনার কাছে, এইভাবে থাকে। এটা হ্যাঁ, এটা তো পোর্ট্রেট সাইজ। আমাদের মুখপত্র কিভাবে থাকে, লম্বা লম্বা ভাবে থাকে, এই কারণে পোর্ট্রেট। এটা যদি এইদিকে ঘুরিয়ে দেওয়া হয় তখন কেমন থাকে? এটা তো একই, কিন্তু শুধুমাত্র ঘুরে গেছে, এখান থেকে ঘুরে দিয়ে এরকম হয়ে গেছে। এটা হলো পোর্ট্রেট সাইজ, এটা হলো ল্যান্ডস্কেপ সাইজ। ল্যান্ড মানে ভূমি কিভাবে থাকে, আড়াআড়ি ভাবে থাকে, এই কারণে এটাকে ল্যান্ডস্কেপ সাইজ বলছে। তাহলে খাতাটা ল্যান্ডস্কেপ সাইজে নেবেন। মাঝখান বরাবর লাইন দিয়েছিলাম না গত ক্লাসে? আজকে দেখা যাচ্ছে মাঝখান থেকে একটু উপরের দিকে লাইনটা টান। হয়েছে? ভেরিয়েন্টে রাখার চেষ্টা করবেন। এবার দেখেন, এই অংশটাকে যদি দুই ভাগে ভাগ করি এরকম পাই। মানে এই অংশটাকে, পুরো অংশটাকে যদি দুই ভাগ করি, এই একটা অংশ, এই একটা অংশ। আবার এই অংশটাকে যদি দুই ভাগ করি তাহলে এরকম পাই, তাই না? এই অংশটাকে, এবার এই অংশটাকে যদি আবার দুই ভাগ করি তাহলে এরকম পাই। তাহলে তিনটা বিন্দু পেয়ে গেছি।
এবার এই অংশের মাঝখান বরাবর উপরের দিকে একটা বিন্দু দেব, একটা ত্রিভুজ এঁকে দেব। এবার এই অংশটা মাঝখান বরাবর একটা বিন্দু দেবো, কিন্তু এই অংশ থেকে একটু নিচে হবে। দেখেন এইভাবে যদি ভেবে নিই তাহলে একটু নিচে দিয়েছি। এরপর এইভাবে লাইন টানবো এখান থেকে এই, এরপর এই। তাহলে এই ঘরটা কোথায় আঁকতে হবে বুঝতে পেরেছেন? এই ঘরটা কোথায় আঁকতে হবে কিভাবে নির্ণয় করে নিলাম, ঠিক এইভাবে আঁকবে। এবার এর পাশে আরো একটা ঘর আঁকবো, কিন্তু সেটা ছোট। এটা তো মানে পুরোটা এটা ছোট করে এই অংশটাকে ছোট করে ভাগ করে নেবে। তাহলে এইভাবে থাকবে এই থেকে। আর পেন্সিল এবার ডান পাশে নিচু হবে, হ্যাঁ ডান পাশে নিচু হবে এবং এভাবে আলাদা থাকবে। মাঝখানে লাইনটা বড়, ঠিক আছে। এটা যখন আঁকবো এই লাইনটা ছোট হবে, মাঝখানে লাইনটা বড়, দুই পাশেরটা ছোট। এটা এরকম। এবার ঘরের বাইরের অংশে একটু বাড়বে এখান থেকে এইভাবে। যেটা বড় ঘর সেটা একটু বেশি বাড়বে, যেটা ছোট ঘর সেটা একটু কম বাড়বে। এবার নিচের দিকে লাইন টানবো, মাঝখানেটা বড়, দুই সাইডে দুইটা ছোট। মাঝখানেটা যতটুকু হবে দুই পাশে দুইটা একটু হলেও তার থেকে ছোট হবে। তারপর এভাবে লাইন দিলেন। এবার জানালা দরজা। দেখুন জানালা দিয়েছি বাম পাশে একটা জানালা, ডান পাশে দিয়েছি। তার মানে এটা বড় ঘর, এটা রান্নাঘর। এখান থেকে সহজে এই পাশে যাওয়া যাবে, এইদিকে বেশি ঘুরে যাবো না, তাই এইভাবে রেখেছি নাকি। এরপর এই দুইটা ঘরের মাঝখান বরাবর একটা গাছ এঁকে নেব। এখান থেকে দেখা গেছে ভেতরে আড়ালে চলে গেছে, এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে হয়তো শেকড়ের অংশটা একটু দেখা যেতে পারে, সেই জন্য এরকম দিয়ে দিলাম। এরপর ডালের অংশ এঁকে নিব। ডালপালা একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু বড় গাছ। নিচের অংশে এরকম ডাবল লাইন দিবে, দেওয়ার পর যে ডাবল লাইনটাকে এভাবে ভরাট করে দেবে। চলে যাবে পরে, এখানে এটা গাছে চলে যায়, নাহলে পিছিয়ে যাবে। আমি যে অংশ যে স্টেপে থাকবো সেখানে চলে যেতে হবে। জানালা দরজা পরে বুঝতে পারবেন, কিন্তু এই যখন আমি রেখে ফেলবো ঝামেলা হয়ে যাবে।
দেখেন দিগন্ত রেখা এদিকে দূরে দেখছি আমি, এই জন্য বাম পাশে ছোট হবে, ডান দিকে খুব বড় হতে হতে এইভাবে মিশে যাবে। তারপর এটাকে দেখেন এইভাবে যদি ডান করে দিই, সহজে ঘরগুলো সামনে চলে আসবে। এটা না দিলে মনে হচ্ছে মিশে গেছে, তাই না? এটার সঙ্গে মিশে আছে। যখনই এইগুলো দিয়ে দিচ্ছি, তখনই মনে হবে যে না, এটা পেছনে চলে গেছে, ঘরটা সামনে চলে এসছে। এখানে আরো ছোট করে গাছ আঁকতে পারি। কি করবো, নিচে যদি ডাবল লাইন দিই, এই গাছটার মধ্যে ঠিকই কিন্তু একটু ছোট থাকবে। পাতা বোঝানোর জন্য দু একটা টোকা দিয়ে দিলাম, দু একটা ডাল দিয়ে দিলাম, ব্যাস পুরো। এরপর এখানে একটা কলা গাছ দিয়ে দিই। আপনি কলা পাতা আঁকতে পারেন, পারেন না? হ্যাঁ, এভাবে একটা একটা মিশে আছে। কলা গাছের কাণ্ড হয়তো একটু দেখা যাচ্ছে এখান থেকে। এইভাবে কাণ্ড না দেখা দিলেই হোক, কাণ্ডটা দেখা যাচ্ছে ঘরের আড়ালে আছে, যেটা মনে হবে। এটা যদি একটু ডার্ক করে দিই, একটু যদি এইভাবে ডার্ক করে দিই, তাহলে কলা পাতাটা দেখেন এই ঘরের থেকে এই পাশের কলা গাছের থেকে দূরের গাছগুলো সহজে আরো আলাদা করা সম্ভব এইভাবে। তাই না? এরপর আমি ঘুরিয়ে তাল গাছ এঁকে নেব। তাল গাছটা একটু দেখেন, এই দেখেন এইভাবে দিলাম, এবার উপরে বি মতো দিলাম, পাশাপাশি আরো একটা রাখলাম, এইভাবে দিলাম, ইউ শেপ উল্টা করে, করে বি মতো এরকম। তারপরে বিয়ের অংশটা এভাবে পাতার অংশে ওর দিকে পাতার অংশ পরিণত করলাম, সেদিকে দেখেন এই দিলাম, এইভাবে থাকবে এই এরকম। তারপর এইভাবে এক লাইনে এরকম করে রাতের কান রেখে ফেলবো, এভাবে থাকবে। হ্যাঁ, 20 বছর লাগবে না, 20 দিন যদি প্র্যাকটিস করেন পারবেন। আর যেভাবে দেখাচ্ছি একটু সেইভাবে অ্যাপ্লাই করতে হবে। 20 বছর লেগে কি কাজে লাগবে? এরপর দেখা যাচ্ছে এখানে ছোট ছোট করে পাখি দিয়ে দিই কয়েকটা। এটা দূরে বলে পাখিগুলো ছোট দেখা যাবে, আর এটা কাছে, মানে এই দিক থেকে দেখছি আমরা। ওইখানে বড়, এদিকে যত দূরে যাবে ছোট হবে। ছোট করে আঁকেন, এটা দূর, মানে দূর বোঝাতে গেলে অবশ্যই ছোট করে আঁকতেই হবে। হ্যাঁ, এই অংশটা এটা একটু ছোট করে আঁকতে হবে। এরপর দেখেন এইভাবে নদীর পাড় এভাবে থাকবে। এখানে একটা খড়ের পালা এঁকে দিন, এটা গ্যাপ হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ, এখানে দূরেও কিন্তু গাছ দিতে পারেন, দেখতে সরি গাছ বলছি, ঘর দিতে পারেন। তো দূরে যদি দুই একটা ঘর দেখা যায়, খারাপ হয় না।
এবারটা একটু আলাদা, একদম পুরো আড়াআড়ি ভাবে দেখা যাচ্ছে। এবং জাস্ট এভাবে এক আউটলাইনে কাজ বুঝে ফেলতে হবে। হুবহু আপনাদের করতে হবে তা তো না। আমরা যে হুবহু আপনার সুন্দর করতে পারি। হ্যাঁ, করবেন, তাহলে তো আরো ভালো। তুমি যেভাবে শিখেছি তার থেকে ভালো করে আঁকতে পারলে তো আরো ভালো। আমি তো সেটাই চাই যে আমার থেকে ভালো করে আঁকেন। থেকে না আপনার কাছে কেন মারা উঠতে এটাই করতে হবে, এটাই থেকে হচ্ছে তো আরো অনেক কিছু দিলাম। তো চিন্তাই তো আসছে। এরপর কাছে একটা নৌকা বেঁধে দেবে, এত বড় নদী থাকছে, তাহলে একটা নৌকা থাকবে। দেখা যাচ্ছে এইটা হলো রাস্তা বলি বা উঠান যাই বলি না কেন, এখান থেকে এসে এদিকে চলে গেছে, নদীটা এখান থেকে বাঁক নিয়ে এদিকে চলে গেল। ঠিক আছে।
তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এটা একটু সরে গেলে